স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ইসরায়েল ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কিছু বলা না হলেও ইরানের পক্ষ থেকে বলা হয়, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। ইসরায়েল যদি তেহরানে হামলা চালানো বন্ধ করে তবে ইরানও হামলা বন্ধ করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে কাতার, কুয়েত, সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তারপরই সিচুয়েশন রুমে জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পরবর্তীতে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে দেশগুলো, এমনটা জানিয়েছে রয়টার্স। কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বন্ধ করে দেওয়া হয়েছিল কুয়েত, বাহরাইন ও আমিরাতের আকাশপথ। পরে এই তিন দেশ তাদের আকাশপথ আবার সচল করলেও ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের 4 দেশে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই 4টি দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ ঘোষণায় জানিয়েছে, নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশগুলোতে আগমন ও বহির্গমন 2 ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে। মধ্যরাতে পাঠানো এক বিবৃতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কুয়েত ও বাহরাইনের আকাশপথ আবারও খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশ দুটির রাষ্ট্রীয় গণমাধ্যম। আওয়ামী লীগের অধীনে গত 3টি সংসদ নির্বাচনের 2টিতেই অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে 2018 সালে ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি সহ আরও কিছু দল ভোটে গিয়েছিল। ওই সময় নির্বাচন কমিশনের নেতৃত্বে ছিলেন সদ্য গ্রেপ্তার হওয়া KM নুরুল হুদা, যিনি পরিচিতি পেয়েছেন রাতের ভোটের কারিগর হিসেবে। আর 2014 ও 2024 সালে একতরফা নির্বাচন আয়োজন করে সমালোচিত ও নিন্দিত সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন ও কাজী হাবিবুল আওয়াল। 2014 সালে বিএনপি সহ বেশিরভাগ দল ছাড়া নির্বাচন আয়োজন করে একতরফা ভোটের অন্যতম কারিগরের তকমা পান তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন। সর্বশেষ 2024 সালেও বিএনপি সহ বেশিরভাগ নিবন্ধিত দল ছাড়া ভোটের কারিগর কাজী হাবিবুল আওয়ালকে হজম করতে হয়েছে তীব্র সমালোচনা। জানা গেছে, নির্বাচনের আগে পদত্যাগ করতে চেয়েও পারেননি তিনি। তবে বিগত 3টি নির্বাচন কমিশনের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। স্রোতের বিপরীতে অনিয়মের বিরুদ্ধে সরব থেকেও প্রশংসা কুড়ানো এই কমিশনার 2022 সালের আগস্টে মারা যান। তবে বেশিরভাগ দল অংশ নেওয়ায় নুরুল হুদা কমিশনের সামনে ভালো নির্বাচনের দৃষ্টান্ত তৈরির সুযোগ থাকলেও ব্যর্থ হয়েছেন তিনি। অনেকে মনে করছেন এই কারণেই তার প্রতি বেশি ক্ষোভ প্রকাশ হয়েছে। গেল রবিবার রাতে KM নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে মব সৃষ্টি করে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দেয় কথিত জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নানা আলোচনা, সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। সাবেক সিইসি KM নুরুল হুদাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে 3টি বিতর্কিত নির্বাচনে যারা কমিশনের দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সাবেক একজন সিইসিকে গ্রেপ্তারের সময় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তা দুঃখজনক। একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনকে গ্রেপ্তারের সময় তাকে হেনস্থা করা হয়েছে, মব জাস্টিস সেখানে প্রয়োগ করা হয়েছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং এই বিষয়টা, এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া দরকার। তিনি জানান, সাবেক 3 সিইসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনবে, এটাই কাম্য। জানা গেছে, বিতর্কিত 3 জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্বে থাকারা অনেকটা আতঙ্কে আছেন। এদের মধ্যে সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম বিদেশে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন ধরন। এর সংক্রমণে বাড়ছে মৃত্যু। সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবু মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা একেবারেই কম। জনাকীর্ণ স্থানে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নজরদারিও নেই। সরকারের উচিত বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি পালনে মানুষকে বাধ্য করা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
রাজধানীর বড় বড় হাসপাতালে প্রতিদিন চিকিৎসার জন্য ভিড় করেন অসংখ্য রোগী, সাথে স্বজনেরা। তবে মাস্ক ব্যবহার করছেন এমন মানুষের সংখ্যা হাতে গোনা। চলতি বছর দেশে করোনার নতুন ধরনের সংক্রমণে আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়েছে। মারা গেছেন 15 জনের বেশি। তবু মানুষের মাঝে সচেতনতা কম। ভ্রমণেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। আমি মাছ পরি না কেন, অনেকদিন পরে তো করোনা নাই বলে পড়া হয় না। মাছ আছে ভিতরে, পরি নাই। তাড়াহুড়া বা ভিড়ের কারণে আমাকে ওই ডিস্টেন্সটা নাই। পাঞ্জাবিতে লইছিলাম, ওই পাঞ্জাবি ধুয়ে অন্য পাঞ্জাবি গাড়ি দিয়ে এসে বলছে। বিমানবন্দর, রেল স্টেশনের মতো জায়গায়ও মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলতে কর্তৃপক্ষ চালাচ্ছেন প্রচারণা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা প্রতিরোধে বেশি মনোযোগ দিতে হবে। আমরা ব্যক্তি হিসেবে নিজেরা সচেতন হব যে মাস্ক পরব, পরিবার থেকে সিদ্ধান্ত হবে, এবং রাষ্ট্রীয়ভাবেও যেমন ধরেন বাজারে বা এরকম জনসমাগমে মাস্ক ছাড়া কেউ যেতে পারবে না। এটা একটা হলেই কিন্তু অনেকটা হয়ে যায়। সকলের করা উচিত, একেবারে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই, যে সাবান দিয়ে হাত ধোয়া। তারা আরও বলছেন, যত বেশি ভাইরাস ছড়াবে তত মৃত্যুও বাড়বে। তাই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজন। সরকার এবং কর্তৃপক্ষের উচিত হবে তাদের নিয়ন্ত্রণে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এটা যেন মানা হয় সেটা দেখা। যে আমি শুধু প্রচার মাধ্যমে বলে দিলাম, মানুষের উপর দায়িত্ব দিয়ে খালাস হয়ে গেলাম, কিন্তু আমার নিয়ন্ত্রণে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার মানুষ এই স্বাস্থ্যবিধি মানছে কিনা এবং সেটার ব্যবস্থা আছে কিনা। মানা শুধু এটা নিষ্ক্রিয় বা পরোক্ষ অর্থে না, মানবার জন্য ব্যবস্থা থাকতে হবে। করোনার ঝুঁকি নিয়ে প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন করে করোনার বিস্তারে দেশের উত্তর জনপদে নেই স্বাস্থ্য বিভাগের তেমন প্রস্তুতি। কিটের অভাবে রংপুর বিভাগে এখনও শুরু হয়নি করোনা পরীক্ষা। অদৃশ্য কারণে বন্ধ রংপুর মেডিকেলের পিসিআর ল্যাব। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শরীর ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে মানুষ এলেও পরীক্ষা না হওয়ায় জানা যাচ্ছে না আক্রান্তের প্রকৃত সংখ্যা। নেই সচেতনতার বালায়ও। 2020 সালের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় বাংলাদেশে। 15 এপ্রিল রংপুরে ও বিদেশ ফেরত একজনের শরীরে মেলে এই ভাইরাস। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা উত্তরাঞ্চলে। সে সময় রংপুর বিভাগের 8 জেলায় আক্রান্ত হন প্রায় 65,000 মানুষ। প্রাণ হারান 1293 জন। লকডাউন, টিকাদান ও স্বাস্থ্যবিধি মেনে 2022 সালের শেষ নাগাদ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে দীর্ঘ বিরতির পর ফের ভাবাচ্ছে করোনার নতুন ধরন। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন মানুষ। তবে কিট সংকটে শুরু হয়নি পরীক্ষা। প্যারাসিটামল এলে ওষুধগুলো বাদ পিছে, আর যেগুলো আসে জ্বর সর্দি তাদের শরীর ব্যথা, বুক ব্যথা থাকে। জ্বর, সর্দি, কাশি বাচ্চার হয়েছিল, বাচ্চা ভালো হয়ে আমার ওয়াইফের পর এখন শাশুড়ি। এই বাস্তবতায় পরীক্ষা না করেই সিভিল সার্জন বলছেন এখনো কোনো রোগী শনাক্ত হয়নি। এ বিষয়ে এখনই জোর দেওয়ার তাগিদ অধিকার কর্মীদের। রংপুর জেলায় এখন পর্যন্ত আমরা কোনো করোনা পজিটিভ রোগী পাইনি। শনাক্ত হয়নি কারণ হলো আমরা তো পরীক্ষা করতে পারি নাই। আমরা কি এখন পরীক্ষা করব? সিভিল সার্জন থেকে শুরু করে ডিসি অফিসে আমরা বলতেছি যে তারা এটা নাই, আসলে পরীক্ষাই করে নাই। যদি এটা হয় তাহলে আমরা কিন্তু সাধারণ মানুষ এবং অন্যান্য যারা এটা ভুক্তভোগী হবে তারা কিন্তু একটা বিপদের সম্মুখীন হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় তোড়জোড় নেই স্বাস্থ্য বিভাগের। বন্ধ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব। নির্দেশনা আছে এবং এভাবে প্রিপেয়ার আছে, কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে আউটডোর বা ইনডোরেও এমন কোনো রোগী ভর্তি হয়নি যে রোগীটাকে কোভিড সিমটম আছে বলে ডাক্তাররা মনে করছেন। সবগুলো ল্যাবই চালু আছে, তবে কিটের পিসিআর মেশিনগুলো চালু হওয়ার পূর্বে এগুলো ক্যালিব্রেট করতে হয়। ক্যালিব্রেশনের কাজ চলছে। বিভাগের 8 জেলার মধ্যে দিনাজপুরে একটি এবং রংপুরে 2টি পিসিআর মেশিন স্থাপন করা হলেও শুরু হয়নি নমুনা সংগ্রহ। সচেতনতামূলক কার্যক্রম নেই স্বাস্থ্য বিভাগের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।